ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? আজকে রাফি গল্প সিজন 3 পার্ট 9 নিয়ে আইসা পড়ছি। পার্সোনাল কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে সরি। তো বেশি কথা না কয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর তার উপর মায়া দেখায় লাভ নাই। তখন রাত 12টার মতো বাজে। তখন সামনের বড় বড় মোবাইলের দোকানগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দোকান খোলা ছিল। তখন সেই দোকানে গেলে রাফি তাকে ফোনের লক খুলে দিতে বলে। দোকানদার বলল, হ্যাঁ ফোনের লক খুলে দিতে পারি, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, আমি আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছি। তখন দোকানদারটি বলল, আরে ভাই এত ভয় কেন পাচ্ছেন? দেখেই তো বোঝা যাচ্ছে এটা কোথাও থেকে পেয়েছেন বা চিন্তাই করা ফোন। চিন্তা করবেন না, সারাদিন কত এমন যায় আসে আর আপনি এত ভয় পাচ্ছেন। রাফি বলল, বুঝতে যখন পেরেছেন তখন না হয় খুলেই দিন। তখন দোকানদারটি বলল, খুলে তো দিতেই পারি, কিন্তু তার জন্য 1000 টাকা দিতে হবে। তখন রাফি বলল, আরে ভাই এত টাকা কেন ভাই? তখন দোকানদারটি বলল, এমনিতে চোরাই ফোন, তার উপর মাঝরাত, একটু বেশি না দিলে কি করে হয় ভাই? তখন রাফি বলল, আচ্ছা ভাই সমস্যা নাই, আমি 1000 টাকাই দিব, এবার তো খুলে দিন। তারপরে অনেক সময় ধরে রাফি দোকানে বসে রইল। দেখতে দেখতে 1-2 ঘন্টা চলে গেল। তারপর দোকানদার ফোনের লকটি খুলে দেয়। সে দোকানদারকে টাকা দিয়ে ফোনটা নিয়ে চলে যায়। ফোন নিয়ে রাফি সরাসরি হাসপাতালের দিকে রওনা হয়। তারপর রাফি 1 ঘন্টার মধ্যে হাসপাতালে চলে আসে। তখন রাফি হাসপাতালে এসেই দেখে যে রিদি তখন ঘুমাচ্ছে, আর হাসপাতালে তেমন কেউ নেই, এমনিতে মিমও নেই। পরে রাফি এক জায়গায় বসে পড়লো। সেই মোবাইল ফোন দেখে সে মোবাইলের গ্যালারিতে গিয়ে দেখতে পায় এটা তো মাসুদের ছবি, তার মানে কি এই ফোনটা মাসুদের? তারপর রাফি ফোনটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করে তারপর রাফি আরেকটু ফোনটা নিয়ে দেখতে গেলে দেখে একটা ভিডিও। তারপর সে সেটা ছাড়লে রাফি দেখে যে এটা তো মাসুদ আর মিমের অন্তরঙ্গ অবস্থায় ভিডিও। এই ভিডিওটা দেখার পর রাফি যেন আকাশ থেকে পড়ে, তার নিজের চোখকে মানাতেই পারছিল না। মিমের সাথে মাসুদের এমন দৃশ্য রাফি কল্পনাও করতে পারেনি। এইসব ভাবতে ভাবতে রাফির চোখে অটোমেটিক পানি চলে আসে। এরপর কিন্তু রাফি হঠাৎ করে খেয়াল করে যে এটা তো মিম নয়। ভিডিওর শুরুর কিছু অংশ মিম থাকলেও এটা তো অন্য একটা মেয়ের ছবি, যেখানে মিমের মতো একটু এডিট করা হয়েছে। তার মানে এটা কি মাসুদের সাথে মিমের অন্তরঙ্গ দৃশ্য, নাকি এটা মাসুদের এডিট করা ভিডিও, যার জন্য মিম তার কথায় বাধ্য হয় আর আমার সাথে সেদিন ওমন ব্যবহার করে এর জন্যই? তার মানে মিমকে আমি এতদিন শুধু শুধু ভুল বুঝছি। আর এইদিকে রোদেলা এখনো কোনোভাবেই রাফির কথা ভুলতেই পারছে না। তখন রাফির ভাই হৃদয়কে রোদেলা বলে উঠে। তখন রোদেলা বলল, শুনলাম তোমার বাবা নাকি তোমার নামে সবকিছু লিখে দিচ্ছে। হৃদয় বলল, তাছাড়া আর কি করবে, তার তো আর কোনো ছেলে নাই, আমি তো আমার বাবার একমাত্র ছেলে। আর তুমি এমন করে কেন বলছো, তুমি তো এসবেট মালিক হবেই। তখন রোদেলা বলল, তা ঠিক আছে, তবে রোদেলা একটু নরম কণ্ঠে বলল, তবে আমার মনে হয় সব সম্পত্তি আমাদের নেওয়া ঠিক হবে না। তখন হৃদয় একটু আশ্চর্য হয়, তারপর বলে, কি বলছো এসব, সব নেওয়া ঠিক হবে না মানে? তখন রোদেলা বলল, মানে তেমন কিছু না, এখন সব সম্পত্তি নেওয়া কি দরকার? বাবা মাও বা কি ভাববে, তারা বেঁচে থাকতেই সব সম্পত্তি তোমার হয়ে যাবে। তখন হৃদয় বলল, কিন্তু তোমার কথায় তো তা আমার মনে হচ্ছে না, তুমি আসলে কি বলতে চাইছো বলো তো একটু খুলে। ঠিক সেই মুহূর্তেই কে যেন হৃদয়কে ফোন দিল, আর যে হৃদয়কে ফোন দিয়েছিল সে যা যা হৃদয়কে বলছিল তার পাশ থেকে রোদেলা কান আড়ি করে সবকিছু শুনতে পায়। আর সেটা শুনতে পেয়ে রোদেলা বেশ অবাক হয়ে যায়। তারপর হৃদয় একটু রুমের বাইরে গিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, আপনি কি আহসান কবির বলছেন? হৃদয় বলল, জি, এটা আমার বাবার আগের নম্বর ছিল, তবে এখন এই সিমের নম্বর আমার কাছেই থাকে। তা আপনি কে বলছেন? লোকটি বলল, আমি আমার পরিচয় দিচ্ছি, তবে তার আগে বলুন আপনি কে। হৃদয় তখন বলল, আপনি যাকে ফোন দিয়েছেন আমি তার ছেলে হৃদয়। কেন, কি হয়েছে? সেই লোকটি বলল, ও আপনি তাহলে তার ছেলে। আসলে আমি আপনাদেরকে একটা কাজের জন্য ফোন করেছিলাম। হৃদয় বলল, হ্যাঁ বলুন কি কাজ? লোকটি বলল, আচ্ছা আপনার কি মনে আছে, আপনার ছোট ভাই মনে হবে, সম্ভবত রাফি নামে হবে, সে যে জেলে ছিল, আমি সেখানকার জেলার বলছিলাম। হৃদয় বলল, জেলার মানে? এখন আবার কি দরকার, কোনো সমস্যা কি হয়েছে? তখন লোকটি বলল, না তেমন কোনো সমস্যা হয়নি, আসলে আমি এখানে নতুন এসেছি, তাও 4 থেকে 5 মাস হবে। তা হঠাৎ তার ফাইলটায় চোখ পড়লো, কিন্তু তার ফাইলে দেখলাম সে 8 বছর জেলে থাকলেও তার আজ পর্যন্ত তার পরিবারের কেউ তার সাথে দেখা করতে আসেনি, তাই আজ ফোন দিলাম। তখন হৃদয় বলল, এটা কি আপনার কোনো দরকারের কথা হলো? তখন লোকটি বলল, দরকারের কথা না হলেও আপনি কি জানেন রাফি মানে আপনার ভাই প্রায় 4 মাস আগে জেল থেকে মুক্ত পেয়েছে। হৃদয় অবাক হয়ে বলল, কি বলছেন এসব? তখন লোকটি বলল, আমি ঠিকই বলছি, আর তাই আমি আজ আপনাদেরকে ফোন দিয়ে জানালাম।
কারণ গত 8 বছর ধরে যখন তার সাথে কেউ দেখা করতে আসেনি, তাই মনে হয় তার পরিবারকে জানানো দরকার। তখন হৃদয় বলল, সে আমাদের কিছু হয় না, এই বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। তখন লোকটি বলল, তা আপনি যাই বলেন না কেন, যেহেতু এক সময় আপনাদের পরিবারের কেউই ছিল, তাই আপনাদেরকে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। হৃদয় বলল, যদি দায়িত্বের মধ্যেই পড়ে তাহলে দয়া করে সেই ফাইল থেকে আমাদের নামটা কেটে দিন। তখন লোকটা বলল, এসব আপনি কি বলছেন, নাম কেটে দিব মানে? হৃদয় বলল, যেদিন সে জেলে গিয়েছে সেদিন থেকে তার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, তাই আমরা আর কেউ চাই না তার সাথে আমাদের নাম যুক্ত থাকুক। লোকটা বলল, আপনি কি সবকিছু ভেবেচিন্তেই বলছেন? হৃদয় বলল, আর এই বিষয়ে দয়া করে কখনো আমাদেরকে ফোন করবেন না। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তারপর হৃদয় ফোন কেটে দিয়ে অনেকটা স্বস্তি পায়। তারপর সে পিছনে তাকিয়ে দেখে সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদয় বলল, তোমার আবার কি হলো, এমন করে তাকিয়ে কেন আছো? রোদেলা বলল, কে ফোন দিয়েছিল? হৃদয় বলল, কোথায় কেউ না তো, এমনিতেই একজন ফোন দিয়েছিল, কিছু তথ্য জানার দরকার ছিল তাই। রোদেলা বলল, কি জানার দরকার ছিল? হৃদয় বলল, তুমি আবার হঠাৎ করে এসব কেন জিজ্ঞাসা করছো? এমনি আমার কত কাজ, তার মধ্যে একজন। রোদেলা বলল, আমি সবকিছু শুনছি। হৃদয় বলল, সবকিছু শুনছো মানে? রোদেলা বলল, তুমি যখনই বাইরে এসে বললে আমি তারই ছেলে, তখনই একটু বাইরে এসে কৌতূহল ভাবে শুনলাম আমি, কিন্তু এমন কিছু যে শুনতে পারবো তা কখনোই শুনতে পারবো তা ভাবতেই পারিনি। হৃদয় বলল, কেন, কি শুনতে পেয়েছো? তখন রোদেলা বলল, তোমার আরেকজন ভাই আছে যে কিনা 8 বছর ধরে জেলে ছিল, আর তোমরা তার সাথে কোনো সম্পর্কই রাখতে চাও না। হৃদয় বলল, সবকিছু যেহেতু জানতেই পেরেছো তাহলে চুপ করে থাকো, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না, বুঝলে? রোদেলা বলল, কেন, তুমি আমার থেকে এসব কেন লুকাচ্ছ? তখন হৃদয় বলল, তুমি এসব জেনে কি করবে, কখনো বলার দরকার মনে করিনি তাই বলিনি। রোদেলা বলল, তার মানে তুমি আমার থেকে এ কথা লুকিয়েছো যে তোমার ভাই এত বছর জেলে ছিল? হৃদয় বলল, আর তোমাকে এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে, আর এসব কথা আমাকে বলতে আসবা না। এরপর হৃদয় রোদেলার সাথে আর কোনো কথা বলে না, কিন্তু রোদেলা এখন ভালো করেই বুঝতে পারছে কেন হৃদয় তার কাছ থেকে এতদিন এই কথাটা লুকিয়েছে। তখনই রোদেলার রাফির কথা মনে পড়ে, কিন্তু তা কি করে হয়? সে কি করে হৃদয়ের ভাই হবে? যদি ভাই হতো তাহলে নিশ্চয়ই তার বাবা মা তাকে চিনতো, কিন্তু 8 বছর সে জেলে ছিল, আর এত বছর তাকে চিনতে পারাটা খুব সহজ হবে না। কিন্তু হৃদয়ের ভাইয়ের নাম কি ছিল? এদিকে রাফি মাসুদের ফোন হাতে পেয়ে এখন ভাবতে থাকে সে এখন কি করবে। তারপর রাফি হঠাৎ করে দেখতে পেল হৃদির জ্ঞান ফিরছে, আর রাফি বলে, আপনি এখন কেমন আছেন? হৃদি বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? রাফি বলল, আসলে আমি একটু কাজের জন্য বাইরে গিয়েছিলাম, তা আপনি কি সুস্থ হয়েছেন? হৃদি বলল, আপনি আমার জন্য কত কিছুই করলেন। রাফি বলল, সেই কথা না হয় বাদ থাকুক, আপনার পরিবারের কাউকে তো দেখতে পাচ্ছি না। হৃদি বলল, হ্যাঁ তাই তো, কিন্তু আমার ফোন কোথায়? রাফি বলল, আপনার ফোন তো এখানেই থাকার কথা, শেষবার এখানেই রেখেছিলাম, কিন্তু এখন কোথায় গেল? হৃদি বলল, কখন, তাহলে ফোন গেল কোথায়? হৃদি বলল, কিন্তু ফোন তো কারো এখান থেকে নেওয়ার কথাও না, তাহলে এখন আপনি কি করবেন? হৃদি বলল, আমার বাবা মা তাহলে অনেক চিন্তা করছে, এখন কি করা যায়? তখন রাফি বলল, আচ্ছা আমি দেখছি কি করা যায়, তা আমি যেসব এখানে ছিলাম না, আপনার কোনো অসুবিধা হয়নি তো? হৃদি বলল, না, তবে একটা মেয়ে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, মনে হয় ডাক্তারই হবে, তা আপনি কি তাকে চিনেন? রাফি বলল, কেন, আপনাকে কি কিছু বলছে? হৃদি বলল, না তেমন কিছু বলেনি, তবে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। রাফি বলল, তা আপনি সুস্থ হলে কি করবেন? হৃদি বলল, আপাতত কিছু করার ইচ্ছা নেই, এমনিতেই বাবা মা আমাকে নিয়ে চিন্তায় আছে। তো এইভাবেই কথা বলতে থাকে তারা, আর এদিকে সকাল 8টার মতো বেজে যায়। তখন রাফির ঋতুর কথা অনেক মনে পড়ে, তাই সেই ঋতুর কাছে যাওয়ার জন্য বের হয়, কিন্তু ঠিক তখনই রাফি মিমকে আসতে দেখে রাফি তার সাথে কথা না বলার জন্য একপাশে লুকিয়ে যায়। এদিকে মিম চলে যাওয়ার পর রাফি সেখান থেকে চলে যায়, আর রাফি ঋতুর কাছে গিয়ে তার রুমের দরজায় ডাক দিলে ঋতু দরজা খোলে। তারপর রাফি বলল, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? ঋতু নিশ্চুপ। রাফি বলল, আচ্ছা আপনি এখন কি করবেন? ঋতু বলল, জানি না। রাফি বলল, আমার মনে হয় আপনার পুলিশের কাছে গিয়ে সাহায্য চাওয়া উচিত। ঋতু বলল, কিন্তু সেখানে গেলে কি কোনো সমাধান হবে? রাফি বলল, অবশ্যই,
আপনি কমপক্ষে আপনার উপর ঘটে যাওয়ার অত্যাচারের বিচার পাবেন। তখন ঋতু বলল, আমি এখন আর বিচার চেয়ে কি করব, আমি তো আর আগের মতো সবকিছু ফিরে পাবো না। রাফি বলল, কি এসব বলছেন, তাহলে আপনি কি করবেন? ঋতু বলল, আমার জন্য যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমি চলে যাব। রাফি বলল, ইচ্ছা করলে তো করাই যায়, কিন্তু আপনি মেয়ে মানুষ, আপনার একা এখন কোথাও যাওয়া ঠিক হবে না, কিন্তু আপনি সারা জীবন তো আর এভাবে কাটিয়ে দিতে পারবেন না, তাই না? ঋতু নিশ্চুপ। রাফি বলল, তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন? ঋতু বলল, আসলে এসব আমার পাপের শাস্তি, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। রাফি বলল, আপনি এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনাকে কিছু করতে হবে, আপনার আর কোনো আত্মীয় স্বজনও নেই। তখন ঋতু বলল, ছিল, কিন্তু তারা আর আমাকে কোনো সাহায্য করবে না। রাফি বলল, তাহলে আমি এখন কি করব বলেন? ঋতু বলল, আমি যদি সেদিন তার কথাটা না শুনতাম তাহলে আমার জীবনটা হয়তো অনেক সুন্দর হতো আর তাকে শাস্তি পেতেও হতো না। রাফি বলল, কার কথা শুনলেন? ঋতু বলল, আমি যদি রাফির কথা সেই দিন বিশ্বাস করতাম তাহলে আজ আমাকে এমন দিন দেখা লাগতো না। রাফি ঋতুর এ কথা শুনে একটু অবাক হয়ে যায় আর তাকে বলে, আপনি কোন রাফির কথা বলছেন? ঋতু বলল, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসা কখনো বুঝিনি। আমার কাছে তখন সেই মিথ্যা ভালোবাসার মূল্যই দিয়েছিলাম, কিন্তু একসময় বুঝতে পারি আমি অনেক বড় পাপ করছি। এসব কথা শুনে রাফি অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার সাথে সবকিছু মিলে যায়। তারপরও বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছিল, কিন্তু ঋতু এরপরে যা বলল তা শোনার জন্য রাফির আর একটু তফরি ছিল না। আসসালামু আলাইকুম গাইস, যদি এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে পার্ট 10 খুব তাড়াতাড়ি পাবেন। তো সবাই ভিডিওটা লাইক দেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার সেকেন্ড চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।